হাই দেয়ার, ট্রান্সলেশন পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যাডমিশন টেস্ট বলেন, অনার্স নন ক্রেডিট ইংলিশ বলেন, বিসিএস বলেন বা যে কোনো বাংলাদেশ ব্যাংক সহ যে কোনো অন্যান্য জব এক্সামে কিন্তু ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। আর ট্রান্সলেশন করতে গিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষের সংখ্যা খুব কম পাওয়া যাবে। আর এখানে আমরা আজকে বাংলা থেকে কিভাবে সহজে ইংলিশে ট্রান্সলেট করা যায় এই বিষয়টা নিয়ে আমরা দেখব। বাংলা বাক্যকে কিভাবে আমরা সহজে ট্রান্সফার করব ইংলিশে। আর আপনারা যে বিষয়টা এখানে পেতে যাচ্ছেন, আমি বাংলা বাক্যের একদম গঠন প্রণালী কিভাবে গঠিত হয় এবং ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এই বিষয়টা ক্লিয়ার করে দেখাবো এবং কি করে পার্ট বাই পার্ট ট্রান্সলেট করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো শুরুতে আমরা ইংলিশ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা একটু দেখে নিব। ইংলিশ সেন্টেন্স তৈরি হয় প্রথমত, ইংলিশ সেন্টেন্সের সেন্টার পয়েন্ট হলো বা কেন্দ্রবিন্দু হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে ইংলিশ সেন্টেন্সের সোল বলা হয়। আর তার পূর্বে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট নিশ্চিত করতে হবে, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের একটা সম্পর্ক রয়েছে। সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়। আর সাবজেক্ট এবং ওই ফাইনাইট ভার্বের এই সম্পর্কটাকে, এই রিলেশনটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। ফাইনাইট ভার্ব আর আরেকটা বিষয় করে, আরেকটা কাজ করে, সেটা হলো টেন্স অনুসারে ফাইনাইট ভার্বটা ব্যবহৃত হয়। আর ফাইনাইট ভার্বের চাহিদা অনুসারে বা যখন যেটা লাগবে এরপরের ওয়ার্ডগুলো আসবে ফাইনাইট ভার্বের চাহিদা অনুসারে। তারপরে যদি কোনো এক্সট্রা ওয়ার্ড থাকে তবে সেটা হবে এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা সুবিধা অনুযায়ী যখন যেখানে প্রয়োজন সেখানে ইউজ করব। ইভেন কোনো সাবঅর্ডিনেট ক্লজ যদি আসে, সাবঅর্ডিনেট ক্লজ, তবে সেটাও এক্সটেনশন। এর বাংলা বাক্যের গঠন আমরা আলোচনা করি। বাংলা বলেন আর ইংলিশ বলেন, সব ধরনের বাক্যই কতগুলো ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজের সমষ্টি। অর্থাৎ প্রত্যেকটা বাক্যে, প্রত্যেকটা সেন্টেন্সে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ রয়েছে। সেগুলো হতে পারে ওয়ার্ড, শব্দ, হতে পারে ফ্রেজ, শব্দগুচ্ছ, কিংবা ক্লজ, ক্লজও শব্দগুচ্ছ। তো এই পার্টগুলো নিয়ে কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স দাঁড়ায়। আর আমরা যদি সম্পূর্ণ সেন্টেন্সটাকে একবারে ট্রান্সলেট করতে যাই তাহলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে 98%। তো সেটা করা যাবে না। আগে বাংলা সেন্টেন্সটাকে আমরা পার্ট করে নিব, পরে এই পার্টগুলোরে ট্রান্সলেট করব এবং পরবর্তীতে ওই পার্টগুলোকে ইংলিশ সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুসারে আমরা যেটা যেখানে বসার কথা সেখানে বসিয়ে দেব। চলুন দেখা যাক। এই সেন্টেন্সটাকে আমরা ভাগ করে নেই। এখানে মুক্তিযুদ্ধ একটা পার্ট। এই শব্দটা আপনি দেখুন, মুক্তিযুদ্ধ শব্দটাই কিন্তু কোনো বিভক্তি না। বাংলায় যেটা বিভক্তি, ইংলিশে সেটা প্রিপোজিশন। এই শব্দে কোনো বিভক্তি নেই। বাঙালি জাতির, এইখানে কিন্তু একটা বিভক্তি রয়েছে, জাতির সাথে র, এখানে র বিভক্তি রয়েছে, অর্থাৎ এটা বিশেষ্য প্লাস একটা বিভক্তি। আর গৌরবের ইতিহাস, এই তিনটা পার্টে এই সেন্টেন্সটা তৈরি। আমরা তাহলে তিনটা পার্টকে ট্রান্সলেট করি। প্রথমে মুক্তিযুদ্ধ, এর ইংলিশ কি হবে? দ্য ওয়ার অফ লিবারেশন বা দ্য লিবারেশন ওয়ার, যেটাই বলেন। আর এটা হলো ইংলিশে একটা নাউন প্রেস। প্রেস সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করে জানিয়ে দেন, আমি আপনাদের এই সমস্যা দূর করার জন্য চেষ্টা করব। পরবর্তীতে যেসব ভিডিও আপনাদের প্রয়োজন হবে সেসব ভিডিও তৈরি করা হবে। শুধু আপনাদের সমস্যা থাকলে আমাকে জানিয়ে দিন, না জানলে তো আমি বুঝবো না আসলে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আর প্রেস, ক্লজ, এই বিষয়গুলো জানা আসলে একেবারেই মৌলিক বিষয়, এগুলো আপনাদের জানতেই হবে। বাঙালি জাতির, এই যে র, র এর জন্য কিন্তু অফ প্রিপোজিশন, অর্থাৎ বাংলায় যেটা বিভক্তি ইংলিশে সেটাই প্রিপোজিশন। আর বাঙালি জাতির ইংরেজি হলো দ্য বেঙ্গলি নেশন, আর পুরোটা একটা প্রিপোজিশনাল প্রেস। বাঙালি জাতির এর ট্রান্সলেট হলো অফ দ্য বেঙ্গলি নেশন। আর আপনারা জানেন বা আপনাদেরকে জানতে হবে প্রিপোজিশনাল প্রেস দুইটা কাজ করে। সে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে নাউনকে মডিফাই করার মাধ্যমে, এবং ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে মডিফাই করার মাধ্যমে সে অ্যাডভার্বের কাজ করতে পারে। অর্থাৎ দুইটা কাজ প্রিপোজিশনাল প্রেস গুলো। গৌরবের ইতিহাস, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই ইতিহাসের সাথে, যদিও গৌরবের সাথে আছে। দ্য হিস্ট্রি অফ গ্লোরি, গ্লোরি মানে গৌরব, আর গৌরবের হইল অফ গ্লোরি। দ্য হিস্ট্রি অফ গ্লোরি, গৌরবের ইতিহাস, এটা একটা নাউন প্রেস। এই সেন্টেন্সটাতে কোনো ভার্ব কিন্তু দেখা যাচ্ছে না। বাংলা সেন্টেন্সে আপনি প্রায়ই ভার্ব দেখতে পাবেন না, ক্রিয়া দেখতে পাবেন না।
তখন কি করতে হবে? তখন বুঝে নিতে হবে যে এখানে আসলে একটা ভার্ব রয়েছে আর সেটা হলো ভার্ব টু বি, যার দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। আর হওয়া কথাটা এখানে লেখার দরকার নাই। মুক্তিযুদ্ধ হয় বা মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির গৌরবের ইতিহাস। এখানে হলো লেখার প্রয়োজন নেই। বাংলা বাক্যের সৌন্দর্য নষ্ট হবে। তাই এটাকে উজ্জ্বল রাখা হয়েছে। কিন্তু ইংলিশ সেন্টেন্সে আপনি ওই হলোর পরিবর্তে ওয়ার্ডটা ভার্বটা না লিখে পারবেন না। অবশ্যই ফাইনাইট ভার্বটা ইংলিশে আপনাকে দেখাই দিতে হবে। এটা উজ্জ্বল রাখার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখানে কোন ভার্বটা ব্যবহার করব? ভার্ব টু বি ব্যবহার করব। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে। ইজ কেন? কারণ আমরা ওই যে মুক্তিযুদ্ধের সাথে ব্যবহার করব দ্য ওয়ার অফ লিবারেশন, এখানে একটা নাউন ফ্রেজ আছে, আর দ্য হিস্ট্রি অফ গ্লোরি একটা নাউন ফ্রেজ আছে। এখানে আমরা দ্য ওয়ার অফ লিবারেশনকে সাবজেক্ট হিসেবে ইউজ করব। আগে শুরুতে আপনাকে সাবজেক্টটা কনফার্ম করতে হবে। আর সাবজেক্ট অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ গুলো অবশ্যই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে না। সাবজেক্ট হিসেবে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত হবে। তাহলে এখানে দ্য ওয়ার অফ লিবারেশন সাবজেক্ট, তার ফাইনাইট ভার্ব ইজ। আর ফাইনাইট ভার্ব ইজ এর চাহিদা হলো ইজ এখানে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো? এম এজ আর ওয়াজ আর এগুলো যখন একা থাকবে সেন্টেন্সে, অর্থাৎ এরা মেইন ভার্ব হিসেবে যখন কাজ করবে তখন এরা মূলত লিঙ্কিং ভার্বের কাজ করবে এবং এদের চাহিদা হলো এদের পরে কমপ্লিমেন্ট লাগবে। লিঙ্কিং ভার্বের পর কমপ্লিমেন্ট লাগবে। দ্য হিস্ট্রি অফ গ্লোরি, গৌরবের ইতিহাস বলতে আমরা এখানে মুক্তিযুদ্ধকে বুঝতেছি। আর গৌরবের ইতিহাসটা দ্য ওয়ার অফ লিবারেশনের কমপ্লিমেন্ট। এখন গৌরবের ইতিহাস, আমাদের প্রশ্ন জাগে কার গৌরবের ইতিহাস, অর্থাৎ এখানে গ্লোরির ইতিহাসটা কিন্তু ক্লিয়ার হয়নি। গৌরবের ইতিহাস কার গৌরবের ইতিহাস? এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই মিনিংটা ক্লিয়ার করবে। অফ দ্য বেঙ্গলি নেশন, এই প্রিপোজিশনাল ফ্রেজটা গ্লোরির মডিফায়ার হিসেবে কাজ করবে, তো গ্লোরি নাউনের মডিফায়ার হিসেবে কাজ করবে। আর গ্লোরি নাউনের মিনিংটাকে ক্লিয়ার করার জন্য এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটা ছাড়া আমরা গ্লোরি কার গৌরব এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না। সুতরাং এই প্রিপোজিশনাল ফ্রেজটার এখানে প্রয়োজন রয়েছে। আর দুইটা একত্রিত হয়ে একটা মিনিং দাঁড় করিয়ে দিয়েছে, বাঙালি জাতির গৌরবের ইতিহাস। তাহলে পুরো সেন্টেন্সটা ট্রান্সলেশন কি হবে? The War of Liberation is the history of glory of the Bengali nation. The War of Liberation এখানে সাবজেক্ট, আর ইজ হলো এখানে ফাইনাইট ভার্ব যেটা লিঙ্কিং ভার্বের কাজ করতেছে, আর দ্য হিস্ট্রি অফ গ্লোরি অফ দ্য বেঙ্গলি নেশন এটা হলো কমপ্লিমেন্ট। আর এটা নাউন কমপ্লিমেন্ট, যেহেতু এটা নাউন প্রেস, প্রিপোজিশনাল প্রেস যুক্ত হওয়ার পরেও কিন্তু এটা নাউন প্রেস। আর সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটা স্ট্রাকচার এখানে শিখে ফেললাম। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দেখি। 9 মার্চ যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা 1971 সালে 16 ডিসেম্বর দেশকে শত্রুমুক্ত করেন। এখন আমরা এটাকে ভেঙে ফেলি। 9 মাস যুদ্ধ করে, এখানে একটা বিভক্তি রয়েছে করে, এ বিভক্তি, মুক্তিযোদ্ধারা, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই, অর্থাৎ এটা নাউন বা নাউন ফ্রেজ হিসেবে কাজ করবে। 1971 সালের 16 ডিসেম্বর, এখানে একটা বিভক্তি রয়েছে, আসলে 16 ডিসেম্বরে হবে। 16 ডিসেম্বরে দেশকে শত্রুমুক্ত করেন, এটা একটা ভার্বাল ফ্রেজ, শত্রুমুক্ত করেন। তার চারটা ভাগে আমরা এই বাংলা সেন্টেন্সটাকে এখানে ভাগ করে নিলাম। এবার এই ভগ্নাংশগুলোকে আমরা ফ্র্যাগমেন্ট গুলোকে, এই চারটা পার্টকে সেন্টেন্সের ভাষায় বা ইংলিশ সেন্টেন্সের ভাষায় ফ্র্যাগমেন্ট বলা হয়। এই ফ্র্যাগমেন্ট গুলোকে আমরা ট্রান্সলেট করব। প্রথমে 9 মাস যুদ্ধ করে, বাই ফাইটিং ফর 9 মান্থস। 9 মাস যুদ্ধ করে মানে 9 মাস ধরে যুদ্ধ করে, ডিউরেশন অফ টাইম, 9 মাস ধরে যুদ্ধ করে। তো এখানে আপনি বাই প্রিপোজিশনটা না লিখলেও হবে, ফাইটিং ফর 9 মান্থস লিখলেও হবে। তবে মনে রাখতে হবে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, লেখেন বা না লেখেন মনে রাখতে হবে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাইকে এখানে উজ্জ্বল রাখা যাবে। মুক্তিযোদ্ধারা, দ্য ফ্রিডম ফাইটার্স, এটা একটা নাউন ফ্রেজ। 1971 সালে 16 ডিসেম্বরে, অন 16 ডিসেম্বর 1971, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দেশকে শত্রুমুক্ত করেন, এই কথা শুধু শত্রুমুক্ত করা তাহলে হয়তো ফ্রিড ফ্রম এনিমি, আর দেশকে শত্রুমুক্ত করেন ফ্রিড দ্য কান্ট্রি, অর্থাৎ ফ্রি ভার্বের অবজেক্ট হলো দ্য কান্ট্রি। ফ্রি হলো মুক্ত করা, কাকে মুক্ত করলো? দেশকে। কার কাছ থেকে? ফ্রম এনিমি। পুরোটা আমি একসাথে লিখে দিলাম, আলাদা করে নিলে আপনাদের জন্য এটা বুঝতে সমস্যা হবে। তো ফ্রিড দ্য কান্ট্রি ফ্রম এনিমি। আর এখানে সাবজেক্ট কোনটা?
সাবজেক্ট হবে এখানে একটাই নাউন ফ্রেজ আছে, দ্য ফ্রিডম ফাইটার্স। আর প্রিপোজিশনাল ফ্রেজের পক্ষে সাবজেক্ট হিসেবে কাজ করা সম্ভব নয়। আর ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পর অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে এবং ফাইনাইট ভার্বের সাথে যা প্রয়োজন তা লাগবে। এখানে ফাইনাইট ভার্ব হলো ফ্রিড আর তার অবজেক্ট হলো দ্য কান্ট্রি ফ্রম এনিমি। এখন দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, ফাইটিং ফর 9 months আর অন 16 ডিসেম্বর 1971। আপনারা যদি চান এই সময় প্রকাশক প্রিপোজিশনাল ফ্রেজটা অন 16 ডিসেম্বর 1971 সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে পারেন কিংবা শেষেও ব্যবহার করতে পারেন। আর ফাইটিং ফর 9 months এরকম যদি জিরানযুক্ত কোনো ফ্রেজ আপনার পান বা প্রিপোজিশনের পর জিরান, তাহলে এটা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করবেন। আমি সেটা শুরুতেই ব্যবহার করব। আর প্রিপোজিশনটা বাদ দিয়ে আমি লিখি, বাদ দিলে আসলে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ফাইটিং ফর 9 months দ্য ফ্রিডম ফাইটার্স ফ্রিড দ্য কান্ট্রি ফ্রম এনিমি। এখন আমরা সময়টা দিয়ে দিব অন 16 ডিসেম্বর 1971। এই দুইটা ফ্রেজ হলো বেসিক সেন্টেন্সের এক্সটেনশন। ওকে, সেন্টেন্স নাম্বার 3, অনেক মুক্তিযোদ্ধারা যুদ্ধে শহীদ হন। এই সেন্টেন্সটা আমরা ভেঙে ফেলি, অনেক মুক্তিযোদ্ধারা। এখানে রা, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই, কিন্তু কোনো বিভক্তি না, যুদ্ধে এখানে বিভক্তি রয়েছে, যুদ্ধ প্লাস এ, যুদ্ধে শহীদ হন। এটা একটা ভার্বাল ফ্রেজ, ওয়ার মার্টার্ড, শহীদ হন। এবার আমরা এগুলো ট্রান্সলেট করি। অনেক মুক্তিযোদ্ধারা, মেনি ফ্রিডম ফাইটার্স, এটা একটা নাউন ফ্রেজ। যুদ্ধে, যুদ্ধযোগ এর জন্য ইন, আর যুদ্ধ হলো দ্য ওয়ার, তো যুদ্ধের ট্রান্সলেট হলো ইন দ্য ওয়ার। আর এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। শহীদ হন, এখানে শহীদ হওয়া মানে অন্য কারো হাতে দেশের জন্য নিহত হওয়া। আর এটা অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে, কারণ ওনারা নিজেরা তো আত্মহত্যা করেননি, অন্য কেউ মারলে অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে হবে, কাজটা অন্য কেউ করেছে আর দেশের জন্য মরে গিয়েছেন ওনারা, সুতরাং এজন্য এটাকে শহীদ বলা হয় ওনাদেরকে। আর এটা ট্রান্সলেট হবে ওয়ার মার্টার্ড, ভার্বটা প্যাসিভ ভয়েসে হবে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, কারণ ঘটনাটা পাস্ট টেন্সে। আর সেন্টেন্সটার সাবজেক্ট হলো মেনি ফ্রিডম ফাইটার্স। এখানে নাউন ফ্রেজ একটাই রয়েছে, এটা অবশ্যই সাবজেক্ট হিসেবে কাজ করবে। আর ফাইনাইট ভার্ব তো রেডি আছে প্যাসিভ ভয়েসে, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। আর আমরা জানি ভার্ব যখন প্যাসিভ স্ট্রাকচারে থাকে তখন এরপরে আপনারা কি করবেন, অ্যাডভার্বিয়াল ইউজ করবেন। আর অ্যাডভার্বিয়ালটা হবে এখানে ইন দ্য ওয়ার, অর্থাৎ এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের কাজ করবে। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্যাসিভ স্ট্রাকচারে প্লাস অ্যাডভার্বিয়াল। মুক্তিযোদ্ধারা আমাদের সকলের শ্রদ্ধেয়, এখানে সেন্টেন্সটা আগে আমরা ক্লিয়ার করে নিই। সকলের শ্রদ্ধেয় মানে সকলের নিকট শ্রদ্ধেয় বা সকলের কাছে শ্রদ্ধেয় বা শ্রদ্ধার পাত্র। তাহলে আমরা ভেঙে ফেলি সেন্টেন্সটাকে, মুক্তিযোদ্ধারা, এখানে বিভক্তি নেই, আমাদের সকলের নিকট, আমি নিকট লিখিনি, যদি নিকট কিন্তু মনে করতে হবে, শ্রদ্ধেয়। এগুলোকে ট্রান্সলেট করি, মুক্তিযোদ্ধারা হলো দ্য ফ্রিডম ফাইটার্স, এটা নাউন ফ্রেজ, আমাদের সকলের নিকট, টু অল অফ আস, নিকট বোঝাতে টু ব্যবহৃত হয়েছে, আর অল অফ আস আমাদের সকলের, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। শ্রদ্ধেয়, রেসপেক্টেড, রেসপেক্টেড শব্দের অ্যাডজেক্টিভ। এখন আমরা এখানে কিন্তু ভার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু ভার্ব ছাড়া তো ইংলিশ সেন্টেন্স হবে না, ভার্বকে অবশ্যই দৃশ্যমান রাখতে হবে, উজ্জ্বল রাখা যাবে না। বাংলা সেন্টেন্সে সেটা উজ্জ্বল রাখা সম্ভব, কিন্তু ইংলিশে সম্ভব নয়। তাহলে কি ভার্ব রয়েছে এখানে, এখানে আমি আবারও বলেছি, এর আগেও বলেছি যে এখানে কিন্তু হওয়া বোঝাতে একটা ভার্ব রয়েছে, যেটা ভার্ব টু বি। মুক্তিযোদ্ধারা হলেন বা মুক্তিযোদ্ধারা হন আমাদের সকলের নিকট শ্রদ্ধেয়, এখানে হওয়া বোঝাতে একটা ভার্ব টু বি ব্যবহৃত হবে, অর্থাৎ ফাইনাইট ভার্ব হবে এখানে আর এখানে মুক্তিযোদ্ধারা প্লুরাল, ফ্রিডম ফাইটার্স এখানে প্লুরাল, তা এখানে আর হবে। তাহলে আমরা সেন্টেন্সটা তৈরি করি, সাবজেক্ট হলো দ্য ফ্রিডম ফাইটার্স, ফাইনাইট ভার্ব হলো আর এখানে লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট হলো রেসপেক্টেড। মুক্তিযোদ্ধারা সম্মানিত, কাদের নিকট সম্মানিত, টু অল অফ আস, আমাদের সবার নিকট। এখানে টু অল অফ আস প্রিপোজিশনাল ফ্রেজটা রেসপেক্টেড অ্যাডজেক্টিভের মডিফায়ার, আপনারা একসাথে বলতে পারেন রেসপেক্টেড টু অল অফ আস, আমাদের সকলের নিকট শ্রদ্ধেয়। আর এটা পুরোটা ফ্রেজ দ্য ফ্রিডম ফাইটার্স এর
কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। আর সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাদের যথাযোগ্য মর্যাদা দেয়া, তাদের মানে তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমরা এটা ভেঙে ফেলি, তাদেরকে যথাযোগ্য মর্যাদা দেয়া, যথাযোগ্য হলো ডিউ আর মর্যাদা হলো ডিগনিটি, আমাদের পবিত্র দায়িত্ব। পবিত্র ইংরেজি কি হলো স্যাক্রেড, আর দায়িত্ব হলো তাদের যথাযোগ্য মর্যাদা দেয়া আমাদের পবিত্র দায়িত্ব। কিন্তু মনে করতে হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেয়া হলো আমাদের পবিত্র দায়িত্ব। ভার্ব নেই মানে ভার্ব টু বি রয়েছে, তা ট্রান্সলেট করি, তাদের যথাযোগ্য মর্যাদা দেয়া, টু গিভ দেম ডিউ ডিগনিটি। ডিউ হলো যথাযোগ্য আর মর্যাদা হলো ডিগনিটি, দেয়া হলো টু গিভ। এটা একটা ইনফিনিটিভ প্রেস, টু প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস ওই ভার্বের পরে যা ব্যবহৃত হয় তা নিয়ে ইনফিনিটিভ প্রেস গঠিত হয়। আমাদের পবিত্র দায়িত্ব, আওয়ার স্যাক্রেড ডিউটি, এটা একটা নাউন প্রেস। আর এখানে ভার্ব আগে বলেছি, ভার্ব না থাকলে মনে করতে হবে ভার্ব টু বি রয়েছে। আর এখানে ইজ কেন হবে? ওই যে ইনফিনিটিভ প্রেস বা নাউন প্রেস, যেটাকে আপনি সাবজেক্ট হিসেবে যে কোনো একটাকে বেছে নিতে পারবেন। যাই আপনি ব্যবহার করেন, ইনফিনিটিভ প্রেস ব্যবহার করেন বা নাউন প্রেস ব্যবহার করেন, ভার্ব কিন্তু ইজ হবে। তাহলে সাবজেক্ট আমি ব্যবহার করব ইনফিনিটিভ প্রেস, টু গিভ দেম ডিউ ডিগনিটি, তাদেরকে যথাযথ বা যথাযোগ্য মর্যাদা দেয়া, ইজ আওয়ার ডিউটি, আওয়ার স্যাক্রেড ডিউটি। এখানে সাবজেক্ট হলো টু গিভ দেম ডিউ ডিগনিটি, আর ইজ হলো এখানে লিঙ্কিং ভার্ব, আওয়ার স্যাক্রেড ডিউটি এটা একটা নাউন প্রেস কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট। আর আমি মনে করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন। আর এটাই শেষ ভিডিও নয়, সামনে আরো ভালো ভিডিও আসবে। যদি মনে হয় যে আরো সহজ করে আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করা উচিত তাহলে আমাকে সেটা জানান। আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন। আবার মনে রাখতে হবে ট্রান্সলেশন হলো প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সেটা পারবেন। আর প্র্যাকটিসটা করতে হবে সঠিকভাবে। আপনি ঢাকা রওনা দিবেন, আপনি চিটাগাংয়ের দিকে হাঁটলে তো হবে না, ঢাকার দিকে রওনা দিতে হবে, অর্থাৎ আপনার চেষ্টাটা থাকতে হবে সঠিক। আর এই ক্লাসটা, এই প্রথম পর্বের ক্লাসে আমি আপনাদের বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করেছি ট্রান্সলেশনের। পরবর্তী ক্লাসে আরো চমৎকার কিছু পেতে যাচ্ছেন। স্টে কানেক্টেড এন্ড স্টে ওয়েল।